আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েবসাইটের সিকিউরিটি পার্টে আজকে আমরা দেখব ওয়েবসাইটে ম্যানুয়ালি কোড ইনজেক্ট করে কিভাবে আমরা ওয়েবসাইটের সিকিউরিটিটা নিশ্চিত করতে পারি। তো চলুন শুরু করা যাক। সো প্রথমেই বলি ওয়েবসাইটে ম্যানুয়ালি কোড কেন ইনজেক্ট করব। সো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে বা হ্যাকার যারা আমাদের ওয়েবসাইটটা হ্যাক করতে চায় তাদের কাছে বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে। যেমন আমি আপনাদের একটা দেখাই, হ্যাকার্স টার্গেট। হ্যাকার্স টার্গেট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি স্ক্যানার। এটাই যদি যদি আপনি আপনার ওয়েবসাইটে ইউআরএল দেন, তখন এটা এই সাইটে বলে দেয় যে আপনার ওয়েবসাইটে কি কি আছে, ভালনারেবিলিটিস আছে, আর কোন কোন সাইটে দুর্বলতা আছে আপনার ওয়েবসাইটে, এগুলো আপনাকে বলে দেয়। অ্যান্ড হ্যাকারদের কাছে স্পেশালাইজ ভাবে কাস্টম ভাবে কোনো না কোনো ওয়েতে তারা একটা সফটওয়্যার বানাই থাকে যে তারা ওয়েবসাইটের আপনার দুর্বলতার দিকগুলো জানতে পারে। যেমন আমার ওয়েবসাইটের এটা যদি চেক করি যে আমার ওয়েবসাইটে কি কি আছে, হচ্ছে আপনার দুর্বলতা আছে, সেটা আমরা যদি চেক করি এই ওয়েবসাইটটা আমাকে বলে দেবে। সো এর মাধ্যমে আমরা জানতে পারতেছি যে এই একটা ওয়েবসাইট আছে, আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, শুধু আমি একটা দেখাচ্ছি। দেখুন আমাকে বলতেছে যে আমার ওয়েবসাইটে একটা ইস্যুস আছে। কি ইস্যুস আছে সেটা দেখাচ্ছে, আমার এলিমেন্টর প্লাগইনটা আপডেট করা নাই, আপডেট স্ট্যাটাস দেখাচ্ছে আননোন। ওকে, সেটা আমাকে সো যখন আপনার ওয়েবসাইটে মনে করুন প্লাগইন যখন আপডেট দেওয়া না থাকবে, একটা প্লাগইন যখন আপডেট দেওয়া থাকবে তখন ওই প্লাগইনটা আগের আগের ভার্সন থেকে আপডেট, অর্থাৎ আগের ভার্সনে অবশ্যই ইরর ছিল, মিস্টেক ছিল, সেই কারণে কিন্তু আপডেট করা হয়েছে। এখন আগের ইরর গুলো ধরে কিন্তু আপনার ওয়েবসাইটে হ্যাকার বিভিন্ন ধরনের হ্যাকিং সিস্টেম রান করতে পারে। আর এখানে দেখেন ইউজার নেম দেখাচ্ছে নট ফাউন্ড, এই পাসওয়ার্ড দেখাচ্ছে নট ফাউন্ড। সো আমার ওয়েবসাইটে অবশ্যই প্রোটেকশন দেওয়া আছে। ডাব্লিউপি কন্টেন্ট আপলোড দেখাচ্ছে ডিসেবল, অর্থাৎ ডাব্লিউপি প্লাগইনে কেউ আমার বাইরে থেকে কোনো ফাইল ইনজেক্ট করতে পারবে না, সেগুলো দেখাচ্ছে। তবে আমার ওয়েবসাইটে একটা ইস্যুস দেখাচ্ছে, সেটা কি আমার প্লাগইনটা আপডেট করতে হবে, এটা। সো বিভিন্ন ধরনের আপনার আছে, বিভিন্ন ধরনের আপনার সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো দ্বারা ওয়েবসাইটের দুর্বলতার দিকগুলা বের করা যায়। সো এগুলো দুর্বলতার দিকগুলো বের করেই কিন্তু আপনার হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করে। সো এইগুলা যাতে করতে না পারে সেগুলো আমরা করব। সেগুলো কিভাবে করব? আমাদের সি প্যানেলে যদি যাই আমরা, সি প্যানেল অবশ্যই আপনার সি প্যানেলে অ্যাক্সেস নিতে লাগবে। সি প্যানেলে গিয়ে আমরা যাবো ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে ঢুকে আমরা ঢুকবো আমাদের যে ওয়েবসাইটটা আছে, কাঙ্ক্ষিত ওয়েবসাইট আছে, সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের সেই ওয়েবসাইটের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভেতরে ঢুকবো, অথবা যদি আমাদের সাবডোমেইনে আমরা করতে চাই তাহলে সেখানে করব। সো আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ঢুকলাম, ঢুকে এখানে কি বলতেছে আসলে, এখানে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভেতরে একটা ফাইল থাকে, দেখবেন ডট এইচটিএক্সএস। যদি আপনারা এই ফাইলটা খুঁজে না পান, আপনারা কি করবেন, এখানে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এইখানে দেখবেন হচ্ছে এইটা শো হিডেন ফাইল দেওয়া আছে, এটা অন করে দেবেন। যদি এটা না দেওয়া থাকে দেখবেন যে অনেক সময় htxs ফাইলটা হিডেন ফাইল হিসেবে আপনার থাকে, তো এই জন্য মনে করেন হচ্ছে দেখা যাবে। সো আমরা এটা শো htxs দেবো, শো হিডেন ফাইল দেবো, তখন আমরা htxs টা দেখতে পারবো। এখন ঘটনা হচ্ছে আপনার htxs ফাইলটা আসলে কি। তো ওয়েবসাইটে যাবতীয় অনেক বেশিরভাগ জিনিসই নিয়ন্ত্রিত হয় আপনার এই .htxs এন্ড ওয়েবসাইটে wp config একটা, আরেকটা হচ্ছে wp admin, wp login, হ্যাঁ, wp login, wp config এন্ড .htxs, এই তিনটা ফাইলে হচ্ছে আপনার আসলে মেইন। তো আমরা এই .htxs এর মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটের অনেক কিছু নিয়ন্ত্রণ করে থাকি। যেমন ওয়েবসাইটে আমার এইগুলা ফাইলে কে আপনার ইউজার অথবা আপনি আপনি অথবা কোনো বাইরে থেকে কোনো হ্যাকার, যে কেউই হোক, আপনার ফাইল ম্যানেজার ঢুকতে পারবে কিনা সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি .htxs এর মাধ্যমে। সো আমরা এমন কিছু কোড এখানে .htxs এর ভেতরে করে দেব যাতে বাইরে থেকে কেউ যেন ঢুকতে না পারে। সো আমরা ফার্স্টে কি করবো, সর্বপ্রথম এখানে এই এই আমরা ডক শিটটা আমরা আমাদের
আপনাদের ইয়েতে দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইটে, আমাদের আপনার ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। সো এখানে ফার্স্টে বলা আছে কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার, আপনি সি প্যানেলে যাবেন, সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে ঢুকবেন, আমি যেটা ঢুকলাম। এরপর পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, অথবা আপনি সাবডোমেইনের ভেতরে যদি আপনার সিকিউরিটি করতে চান, সেই সাবডোমেইনের ভেতরে করবেন। প্রত্যেকটা ডোমেইনের আন্ডারে ইয়া থাকে, ফাইল থাকে। সো এর ভেতরে দেখবেন .htxs নামে একটা ফাইল আছে, ওই .htxs ফাইলটা এডিট দেবেন। আমি দেখুন এটা হচ্ছে আমার .htxs, আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম এন্ড এডিট দিলাম। ওকে, এখন আমি এডিট দিচ্ছি। ওকে, এখানে এখানে আমার আপনার ইয়া দেওয়া আছে, আমি এই কোডটা দেখাইছিলাম ইয়ের সময়, হেডার সেকশন, হেডারের ইয়াটা দেখানোর সময় আমি এই কোডটা দেখাইছিলাম। সো এখানে দেখুন বিভিন্ন ধরনের কোড ইনজেক্ট করা আছে, আমার কিন্তু অলরেডি কোড ইনজেক্ট করা আছে, আমি শুধু আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করবে। সো আচ্ছা, আমরা এইটা মনে করুন এইটা কপি করে নিই, আমরা এটা আরেকটা কপি করে নিই আপনাদের দেখানোর সুবিধাতে আপনারা কিভাবে ইয়া করবেন। সো আমি মনে করুন এইটা আমি আমার এই ফাইলে, যেহেতু আপনাদের .htxs ফাইলটা খুবই সেন্সিটিভ, সেহেতু আপনারা ফার্স্টে এই .htxs ফাইলটা ডাউনলোড দিয়ে নেবেন, যাতে কোনো অসুবিধা হইলে কিন্তু এই ফাইলটা, আগের ফাইলটা ডিলিট করে দিয়ে আগের ফাইলটা, মনে করেন আপনি যে সমস্যা করছেন ওই সমস্যার পুরো ফাইলটা ডিলিট করে দিয়ে আপনি আগের ফাইলটা ইনস্টল দেবেন। সো মনে করেন আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি, আপনারা মনে করবেন যে আমি .htxs এ কাজ করতেছি, আপনাদের মূল কাজটা হবে কিন্তু .htxs এ, কিন্তু আমার যেহেতু .htxs এ আমার কোড বসানো আছে, সেহেতু আমি পুনরায় কোড বসাবো না, আমি নতুন আরেকটা কোড বসাবো, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে সেইখানে আমি কোড বসাবো, কিন্তু আপনারা দেখবেন যে এখানে। ওকে, আচ্ছা, আমি এইখানে আপনাদের কোড বসাই, পরে আমি ডিলিট করে দেবো, সমস্যা, আমি সেভ চেঞ্জেস দেবো না, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি এইখানে কোড বসাচ্ছি, নাহলে পরে আবার আপনারা মনে করবেন যে অন্য কিছু মনে করবেন। ওকে, আমরা .htxs এ, আপনার .htxs এ আসবেন, তারপর একদম নিচ থেকে কোড শুরু করবেন, অথবা একদম উপরে যাবেন। হ্যাঁ, আমি কোড বসানোর পরে আমি সেভ চেঞ্জেস দেবো না, কিন্তু আপনারা অবশ্যই সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, কারণ আমার কোড বসানো আছে অলরেডি, আমি চাচ্ছি না আবার নতুন করে কোড বসাতে। ওকে, আপনারা একবারে সবার নিচে যাবেন অথবা সবার উপরে যাবেন। উপরে যাওয়ার পরে আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দেবো, এটা হচ্ছে অনেক রিসার্চ করে এই কোডগুলো আমি সংগ্রহ করছি। সো বিভিন্ন ধরনের হয় না যে আপনি বিভিন্ন ধরনের ব্লগ পড়বেন, বিভিন্ন ধরনের অনেক কিছু পড়ে এই কোডগুলো নিয়ে আসবেন, তো আমি সবকিছু একটা ফাইলের ভেতর নিয়ে আসছি, এইটাই। সো এটা ছিল পুরোনো ভার্সন, এটা হচ্ছে আপডেটেড ভার্সন। সো আপনারা কি করবেন, এই কোডটা ফার্স্টে .htxs এর ভেতরে ফার্স্টে এই কোডটা বসাবেন। হ্যাঁ, আমি এখান থেকে শুরু করছি, আমি এটা লিখে দিই। ওকে, এখান থেকে শুরু করি, আমি ফার্স্ট এই কোডটা বসালাম, দেন আমি কি করব, এটা হচ্ছে আমার .htxs ফাইলটা, .htxs ফাইলটা কেউ অ্যাটাক করতে পারবে না, এই কোডটা হচ্ছে সেই কোড। অর্থাৎ আপনি যদি এই কোডটা বসান, আপনার বাইরে থেকে যখন কেউ .htxs এর ভেতরে ঢুকতে চাবে, মানে আপনার .htxs ফাইলের ভেতরে কি কি আছে এগুলো কোড যদি মানুষ জানতে চায়, সো কি করবে, তখন কি করবে, দেখুন আমার আপনার htxs এর ভেতরে কোন কোন কোড আছে, সেই কোডগুলা আন্ডারে হ্যাকার ইয়া করতে পারে। সো আমি দেখে নিচ্ছি যে আমার htxs ফাইলটা হ্যাকার ইয়া করতে পারবে কিনা। দেখুন আমার htxs ফাইলটাই হ্যাকার দেখতে পারবে না, htxs এ আমার কোন কোড আছে সেগুলা কোডের ভেতরে ইনজেক্ট করতে পারবে কিনা সেগুলো হ্যাকার দেখতে পারবে না। সো এখানে দেখা যাচ্ছে ফরবিডেন। সো আপনারা যদি এই কোডটা ইউজ করেন, তখন আপনাদের ওয়েবসাইটেও .htxs ফাইলটা দেখাবে ফরবিডেন, অর্থাৎ এই .htxs এর ভেতরে হ্যাকার কোনো কোড ইনজেক্ট করতে পারবে না, এটাই হচ্ছে htxs এর ইয়া। ওকে, সো আমরা এই কোডটা বসাই নেব, আমরা জানলাম এই কোডটার কাজ কি। দেন পরে আমরা আরেকটা
কোড বসাবো, সেটা হচ্ছে এটা। এটা কি করবে, আপনার wp config নামে আরেকটা ফাইল আছে ওয়েবসাইটের ভেতরে। আপনারা যদি দেখেন এখানে আমি দেখাই wp config এটা। সো মেইন ফাইল যেগুলো আমি বললাম wp login, এর ভিতরে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে, না wp config এর ভিতরে আপনার ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকে। সো এই ফাইলটার ভিতরে যেন হ্যাকার প্রবেশ করতে না পারে সেই জন্য আমরা এই কোডটা htxs এর ভিতরে বসাবো। এগুলা কোড কিন্তু htxs এর ভিতরেই বসাতে হবে। সো আমি এই ইয়াটা বসাই নিলাম। ওকে, বসে নেওয়ার পরে আমরা থার্ড ডিরেক্টরি যাব। থার্ড ডিরেক্টরিতে এই কোডটার কাজ কি, এই কোডটা করবে আসলে কি, এটা আপনার ওয়েবসাইটের ডিরেক্টরি ইন্ডেক্স অফ করে দেবে, যাতে আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফাইল, থিম, ইনফরমেশন না জানেন। অর্থাৎ আপনি যদি এই কোডটা ইউজ করেন তাহলে তখন কি হবে, আপনার wp কন্টেন্ট এন্ড আপলোড এন্ড wp কন্টেন্টের প্লাগইন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ফাইল ম্যানেজারের ভেতরে দুইটা ফাইল আছে, যেটা হচ্ছে wp কন্টেন্ট আপলোড এন্ড wp প্লাগইন। এই দুটো ফাইল খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুইটা ফাইলের ভেতরে যেন হ্যাকার প্রবেশ করতে না পারে, তো আমরা এই কোডটা বসাই দেব htxs এর ভেতরে। ওকে, দেন আপনারা কি করবেন, সো আপনারা আপডেট ভার্সন দেবেন, ওল্ড ভার্সন দেবেন না, এটা হচ্ছে ওল্ড ভার্সন। সো যার সাথে যেটা সুইট করে, মনে করুন আপনার কি হয়েছে, আপনার এই কোডটা ইউজ আপনি কি করবেন, আমি একটা উপায় বলে দিচ্ছি। আপনারা একবারে সব কোড বসাবেন না। মনে করুন আমার এইখানে যা কোড আছে আপনারা সবকিছু একসাথে বসাবেন না। আপনারা কি করবেন, একটা করে কোড বসাবেন, একটা করে কোড বসাবেন, সেভ চেঞ্জেস দিবেন। সেভ চেঞ্জেস দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন। হ্যাঁ, আপনি আপনার ওয়েবসাইটটা ইনকগনিটো মোডে ওপেন করবেন। এইখানে এটা হচ্ছে ইনকগনিটো মোড, এখানে কোনো ক্যাশিং ফাইল থাকে না। আপনারা ইনকগনিটো মোডে আপনার ওয়েবসাইটটা লগ ইন করবেন, মানে হচ্ছে ওপেন করবেন। দেখবেন যে ওয়েবসাইটটা ক্র্যাশ করছে কিনা। যে যদি ক্র্যাশ করে, বাই এনি চান্স যদি ক্র্যাশ করে ওই কোডের জন্য, তো ওই কোডটা আপনার বসাবেন না। অর্থাৎ ওই কোডটা আপনার ওয়েবসাইটের সাথে কনফ্লিক্ট করতেছে, যে এই কোডটা আমার বসালে আমার অনেক ধরনের ফাইল মনে করেন অ্যাক্সেস করতে দেয় না। অনেক কোড আছে এখানে, অনেক টাইপের কোড আছে, যে কোডে মনে করুন ওয়েবসাইটের সাথে ক্র্যাশ করে, যে ওয়েবসাইটের কন্টেন্টটায় মানে ইয়া করতে দেয় না, ঢুকতে দেয় না, ওই কন্টেন্টটা ডিজেবল করে, মানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ছবি, থিম, প্লাগইন এগুলা ডিজেবল করে দেওয়ার চেষ্টা করে, মানে হচ্ছে ওগুলা আপলোড ফাইল হ্যাকারের জন্য ওগুলা ডিজেবল করে দেয়, যে এগুলা ফোল্ডারে হ্যাকার কিছু প্রবেশ করতে পারবে না। তো এই টাইপের কোড দেওয়া আছে। সো যদি আপনার ওয়েবসাইটের ডাটাবেজের সাথে কনফ্লিক্ট করে, তো আপনি একটা করে কোড বসাবেন। কোড বসানোর পরে আপনারা এই সেভ চেঞ্জেস দিবেন। সেভ চেঞ্জেস দেওয়ার পরে আপনারা ইনকগনিটো মোডে ওয়েবসাইটটা ওপেন করবেন। সো যেই কোডের জন্য যদি আপনার ওয়েবসাইটটা পড়ে যায়, বা দেখা যাচ্ছে যে ফাইল ইয়া দেখাচ্ছে, অ্যাক্সেস দেখাচ্ছে না, সো ওই কোডটা ফালাই দিবেন। ওই কোডটা ফালাই দিয়ে পরের কোড কন্টিনিউ করবেন। এন্ড ওই কোডটা ফালাই দিয়ে আপনি কি করবেন, চ্যাট জিপিটি কে বলতে পারেন যে এই কোডটায় আমি ওয়েবসাইটে বসাচ্ছি, htxs এ বসাচ্ছি, দেখো তো আমার ওয়েবসাইটের কন্টেন্টটা কনফ্লিক্ট করতেছে, তুমি আমাকে একটা নতুন করে একটা কোড দাও যে কোডটা আমার কনফ্লিক্ট করবে না। এই টাইপের কোনো একটু বসাতে পারেন। দেন আমরা দেখুন এটা বসালাম, এটা কি করবে, আমার ডিসেবল করে দেবে এটা। দেন আমরা এই কোডটা বসাবো, যে এই কোডটা আপনার XML RPC এটা ডিসেবল করে দেবে। এটা কি হয়, আমার ওয়েবসাইটে ডিসেবল করা আছে, দেখুন মান্না / দিয়ে যদি XML rpc.php দেই, দেখুন 406 নট অ্যাকসেপ্টেবল দেখাচ্ছে। অর্থাৎ আমার ইয়েতে XML RPC তে ঢুকতে পারবেন। এটা ডাটাবেজের একটা ফাইল। এই ডাটাবেজের ফাইলের ভেতরেও আপনার অনেক ইনফরমেশন দেওয়া থাকে, যেটা হ্যাকার চেষ্টা করলেই মনে করেন অনেক কিছু করা যায়। সো এই ফাইলটা আমরা আপডেটেড ভার্সন, এটা হচ্ছে আমার আপডেটেড ভার্সন। আপনার সাথে যেই ফাইলটা আপনি হয় এটা ইউজ করবেন অথবা এটা ইউজ করবেন, যে কোনোটা ইউজ করতে পারেন আপনার ডাটাবেজের সার্ভারের সাথে যেটা কনফ্লিক্ট করবে। আমি দুটাই দিয়ে দিচ্ছি। আগে আমার এইটা সুইট করতো, দেন আমার 2023 সালে যখন ইয়ে করে তখন আমার এইটা সুইট করতো 2022-23 দিকে। কিন্তু রিসেন্টলি 2024 শেষ থেকে দেখি আমার এই ইয়াটা কাজ করতেছে না। সো আমি নতুন আরেকটা কোড রিচার্জ করে এটা বের করছি। এটা হচ্ছে ইয়া। সো আপনি এই কোডটা আপনি
.htxs এর ভেতরে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি সেভ চেঞ্জেস দিবেন, একটা একটা করে কোড বসাবেন, সেভ চেঞ্জেস দিয়ে আপনি ইনকগনিটো মোডে ওয়েবসাইটটা ওপেন করবেন যে সমস্যা হচ্ছে কিনা। দেন 5 নম্বরে যাবেন। 5 নম্বরে কি আপনার এই কোডটা সাহায্য করবে আপনাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেন আপনার ওয়েবসাইটের দুর্বলতার দিকগুলা বের করতে না পারে। এখানে বলা আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভালনারেবিলিটি চেক স্ক্যানিং ডিসেবল করে দেবে এটা, অর্থাৎ হ্যাকারের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের বট আছে, যেই বটগুলা এই টাইপ কোয়ারি স্ট্রিং মেনে চলে, যে এই টাইপ এখানে বলা আছে যে এইগুলা আপনার যে বটরা ইউজ করবে তাদের ডিসেবল করে দেবে, ব্লক করে দেবে। সো এইটা যদি আপনার ওয়েবসাইটে HTXS এ ইউজ করেন, আপনার ওয়েবসাইটটা হ্যাকার যত ইয়াই হোক আপনার ওয়েবসাইটটা করতে পারবে না, স্ক্যান করতে পারবে না। সে যদি আগে থেকে জেনে যায় তাহলে তার তো মনে করুন হ্যাক করতে সুবিধা হবে। সো আমরা এই কারণে ম্যানুয়ালি কোড ইনজেক্ট করি। অ্যান্ড আপনারা এক কাজ করতে পারেন, ফার্স্টে আপনারা ম্যানুয়ালি কোড ইনজেক্ট করবেন, দেন ম্যানুয়ালি কোড ইনজেক্ট করার পরে দেন একটা মনে করেন প্লাগ ইন ইনস্টল দিয়ে দিবেন। সেটা হচ্ছে ওয়ার্ডফ্রেন্স হতে পারে, বা অল ইন ওয়ান WP সিকিউরিটি হতে পারে, অথবা সিকিউরিটি হতে পারে, অথবা আমি যেটা দেখাচ্ছি সলিড সিকিউরিটি ওয়ার্ডফ্রেন্স, তারপর হচ্ছে অল ইন ওয়ান WP আপনার সিকিউরিটি। এই তিনটা মোটামুটি ভালো কাজ করে, কিন্তু পরেরটা যেটা দেখাচ্ছি সিকিউরিটি এটা কিন্তু আপনার প্রিমিয়াম ভার্সন ছাড়া এত ভালো কাজ করবে না। আমার দেখানোর স্বার্থ তাই আমি দেখাইছি, এইটাই আর কি। এইটা দিয়ে দিবেন আপনারা, দেন সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। প্রত্যেকটা কোড বসানোর পরে আপনারা অবশ্যই সেভ চেঞ্জেস দিবেন। সেভ চেঞ্জেস যদি আপনারা না দেন তখন কিন্তু আপনারা করতে পারবেন না। যদি পরে সব কোড বসানোর, আমি যেমন সব কোড বসানোর পরে যদি সেভ চেঞ্জেস দিই, দেখবো আমার ওয়েবসাইটটা কোনো একটা কোডের কারণে, ধরুন এই কোড অথবা এই কোডের কারণে ওয়েবসাইটটা করতে পারছে, তখন আমি ডিটেক্ট করতে পারবো না। কিন্তু একটা একটা করে করার পর যদি আমি সেভ চেঞ্জেস দেই তখন আমি বুঝতে পারবো যে আসলে আমি একটা কোডের জন্য আসলে ওয়েবসাইটটা কনফ্লিক্ট করতেছে, তখন ওই কোডটা আমি ফালাই দেবো। এই কোডটা আমি করলাম, আচ্ছা আমি এই কোডটা দিলাম, দেন কি এই কোড দিছি আমি, এই কোডটা আসলে বসানো, আচ্ছা এই কোডটায় এখন না, এই কোডটা আমি বলে দিচ্ছি। এই কোডটা আপনারা কখন করবেন দেখুন, এই কোডটা আসলে আপনার ওয়েবসাইটে ধরুন আপনার ওয়েবসাইটে ওয়ার্ডফ্রেন্স ইনস্টল দিচ্ছেন। তো ওয়ার্ডফ্রেন্স ইনস্টল দিলে কি হয়, বাইরে থেকে যখন কেউ ওয়েবসাইটে অ্যাটাক করে, একটা আইপি থেকে অ্যাটাক করে, তখন ওখানে বলা থাকে ওয়ার্ডফ্রেন্সের ড্যাশবোর্ডে বলা থাকে যে তোমাকে এই ওয়েবসাইট থেকে বারবার হচ্ছে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে, বুট ফোর্স অ্যাটাক দেওয়া হচ্ছে বা এই টাইপের অ্যাটাক দেওয়া হচ্ছে। তো ওইখানে আইপিটাও দেওয়া থাকে। সো আপনি কি করবেন, ওই আইপিটা ধরে, হ্যাঁ ওই আইপিটা ধরে আপনি এখানে দিয়ে দিবেন, HTXS এ আসবেন, আসার পরে ওই আইপিটা এখানে বসাই দিবেন। ওই আইপিটা বসাই দিলে আপনার ওই আইপি থেকে অ্যাক্সেস ডিসেবল হয়ে যাবে, ওই আইপি থেকে আর অ্যাটাক দিতে পারবে না। এটা হচ্ছে সহজ বুদ্ধি আইপি ব্লকের জন্য। অথবা এটা এটা মূলত যত হোক, আর ওয়ার্ডফ্রেন্সের তো নিজস্ব বসে, আমি আপনাদের প্রিমিয়ামে দেখাই নাই হয়তো। প্রিমিয়াম আমার যে ওয়ার্ডফ্রেন্স ইনস্টল দেওয়া আছে, আমার ওয়ার্ডফ্রেন্সটা প্রিমিয়াম। আমার ওয়ার্ডফ্রেন্সে মনে করুন আপনার সবকিছু দেওয়া থাকে, কান্ট্রি ব্লক করা যায়, সব। আমি যদি ওয়েবসাইটে হ্যাক হয় একবার, মনে করুন একটা থেকে কান্ট্রি থেকে নাইজেরিয়ান থেকে বারবার অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছিল, আমি ওই কান্ট্রিটাই সম্পূর্ণ ব্লক করে দিছি। মনে করুন 7-8 দিনের ব্লক করে দিলে কি হয়, ওই হ্যাকারটা মনে করুন, হ্যাকার তো বসে থাকে না, হ্যাকার মনে করুন অন্য কোনো ওয়েবসাইটে চলে যাবে, বুঝলেন এরকম। সো এটা এখন দেওয়ার দরকার নেই, যখন দেখবেন যে সমস্যা হচ্ছে তখন দিয়ে দেবেন। তারপর ইন্ডিভিজুয়াল ফাইল প্রোটেকশন। সো এটা আপনার অনেক সময় নির্দিষ্ট কোনো ফাইলের অ্যাক্সেস বন্ধ করে দেবে, যা আমরা এই কোডটা ব্যবহার করতে পারি। কোনো HTXS এটা ইউজ করলে যে কোনো একটা ফাইলের অ্যাক্সেস বন্ধ করে দেবে। সো প্রত্যেকটা কোড দেওয়ার পরে অবশ্যই আপনারা সেভ চেঞ্জেস দিয়ে দেখবেন। হ্যাঁ, এই কোডটা আমরা এতগুলো কোড আমরা .htxs এ ইউজ করব এই 7 পর্যন্ত। এরপরে আমরা করব, সেভ চেঞ্জেস দেবো, দেন অন্য কাজ। ওকে, আমার যেহেতু করা আছে, কোড বসানো আছে অলরেডি, সেহেতু আমরা বসালাম না, আমরা ক্লোজ দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার অন্য কাজ।
এখন আমরা আসি আরেকটা এতে, সেটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ভেতরে কন্টেন্টের ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে আরেকটা ফাইল করতে হবে। নতুন করে দেখাই, সেটা হচ্ছে আপনি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভেতরে .htaccess ফাইলের ভেতরে আপনি কোডগুলো বসাবেন। এখন কি করবেন, এখন আসবেন ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে, যে ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে আপনি ঢুকবেন। ঢোকার পরে এইখানে আপনি .htaccess নামে একটা ফাইল করবেন। হ্যাঁ, এইখানে আপনি একটা ফাইল করবেন। ফাইল করবে কিভাবে আমি দেখাচ্ছি। এইখানে আপনি নিউ ফাইল এইখানে ক্লিক করবেন। ক্লিক করে .htaccess এটা লিখে ক্রিয়েট নিউ ফাইল দিবেন। ক্রিয়েট নিউ ফাইল দিলে এইরকম একটা .htaccess নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো এই ফাইলটা আমরা এখন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখন এডিট দেব। ওকে, আমার তো আগে থেকেই করা, আমি আপনাদের দেখাচ্ছি। সো এর ভেতরে আপনি কি করবেন এখন, এটা আমরা কেন করলাম আসলে সেটা আপনি জানেন। সো তো আগের যে ছিল সেটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজার। আমি আবার দেখাই, ফাইল ম্যানেজারের ভেতরে আপনি পাবলিক আন্ডারস্কোরের ভেতরে কি করছেন, .htaccess এর ভেতরে কোড বসাচ্ছেন। সো এই কোডটা তো এই সবগুলো ফাইলের জন্য, তাই না? কিন্তু এর ভেতরেও তো ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে কিন্তু মেইন ফাইল আছে। ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে কিন্তু এই ফাইলগুলো আছে। সো এইগুলো ফাইলগুলোও তো আপনার ইয়া করতে হবে আলাদাভাবে, ডেডিকেটেড ভাবে একটা htaccess ফাইল আমি করলাম। সেই htaccess ফাইলে আমি কোড বসাবো এখন। সো এই কোডটা আপনার ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে যতগুলো ফাইল আছে ততগুলো ফাইল আপনার সিকিউর করে দেবে। সো আপনি এইটা দিতে পারেন অথবা এইটা দিতে পারেন, যে কোনো একটা। আপনি হয় এইটা দিবেন অথবা যে কোনো একটা দিবেন। এই দুটোর ভিতরে যেটা আপনার কাজ করবে। হ্যাঁ, সো যেটা আপনার কাজ করবে সেটা আপনি এখানে বসায় সেভ চেঞ্জেস দেবেন। সেভ চেঞ্জেস দিয়ে একটা একটা করে দেখবেন যে কোনটা কাজ করে। সেভ চেঞ্জেস দিয়ে আপনি ইনকগনিটো মোডে গিয়ে আপনি ওয়েবসাইটটা দেখবেন, চেক করবেন যে ঠিক আছে কিনা। ধরুন এইটা আপনি বসালেন, এটা বসানোর পরে আপনার ওয়েবসাইটটা ক্র্যাশ করছে, ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে যেগুলো ফাইল আছে সেগুলো অ্যাক্সেস করতে দিচ্ছে না, মানে আপনাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। সো আপনি কি করবেন, ওই কোডটা ফালাই দিয়ে এই কোডটা বসাবেন। এখন দুইটা কোডই যদি আপনার সমস্যা করে, মানে হচ্ছে অ্যাক্সেস করতে না দেয়, এখন দুইটা কোডে আপনি ChatGPT কে যাবেন, গিয়ে বলবেন যে আমি এটা ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে .htaccess এর ভেতরে ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে .htaccess ফাইল একটা করছি, করার পরে এই কোডগুলো বসাইছি। কোড বসানোর পরে আমাকে ইনকগনিটো মোডে গিয়ে দেখলাম আমাকে ওয়েবসাইটে ফাইলগুলো পড়ে গেছে বা ফাইলে অ্যাক্সেস দিচ্ছে না। সো আমি এখন, তুমি আমাকে একটা কোড বানিয়ে দাও যে কোডটা আমি ভেতরে বসাবো। সো সে একটা কোড বসিয়ে দেবে, সেই কোডটা বসায় দিবেন আপনারা। এগুলো হচ্ছে নর্মাল ইয়া। দেন এখন আমরা কি করবো, ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে করানো আছে। এখন আমরা ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে আপলোড নামে একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারের ভেতর .htaccess নামে একটা ফোল্ডার আছে, সেইখানে করবো। সো এটা আমার করা হয়ে গেছে। এখন দেখুন, ব্যাক যাই আমি। এটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভেতরে ঢুকলাম। ঢোকার পরে ডাব্লিউপি কন্টেন্ট, হ্যাঁ, এইখানে আমার .htaccess এর ভেতরে আমি কোড ইনপুট করছি। ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে .htaccess আছে, সেখানে আমি কোড ইনপুট করছি। এখন আমি কি করব, ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে আপলোড নামে একটা ফোল্ডার আছে। আপলোড নামে ফোল্ডারের ভেতরে আমি .htaccess নামে একটা ফোল্ডার ফাইল করব। এই ফাইল কিভাবে করতে হয় জানেনই তো। ফাইলে গিয়ে যাবেন, ফাইলে গিয়ে .htaccess নামে একটা লিখবেন, সেইখানে গেলে ক্রিয়েট করে দিলে .htaccess নামে একটা হয়ে যাবে। এখন আমরা কি করবেন, এইখানে আমরা এডিট দেব। ওকে, এইখানে আমরা এডিট দেব। এন্ড এডিট দিয়ে আমরা এই কোডটা বসাবো, হয় এটা বসাবো অথবা এটা বসাবো। এটা কি করবে, এই কোডটা কি করবে, আমরা এইটা বসাবো। ধরুন আমরা এটা বসালাম। আমার এখানে কি কোড বসানো আছে সেটা আমরা দেখি, ব্লক পিএইচপি। আমার এইখানে আমি এই কোডটা বসাইছিলাম, হয়তো নেয়নি। দেন আমি এই কোডটা বসাইছিলাম, হ্যাঁ, নিয়েছে এই কোডটা। সো আমরা এই কোডটা বসাবো। এই কোডটা বসাইলে আপনার ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে যে আপলোড নামে ফোল্ডার আছে, এই আপলোডের ভেতরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্লাগইন আছে। দেখুন যে 2024-এ যে ইয়ারগুলো করছেন, 2025-এ যে ফাইলগুলো করছেন সেগুলা আছে। দেন র্যাঙ্ক ম্যাথ, এগুলো প্লাগইন আছে। সো এই আপডেটের ভেতরে ওই কোডটা বসাবেন। এখানে বলা আছে, এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দেবো।
ইউজ এনি কোড, এনি ওয়ান কোড যেটা আপনার সাথে আপনার ওয়েবসাইটের সাথে হয়, ম্যাচ করে। সো এই কোডটা বসানোর পরে আপনি সেভ চেঞ্জেস দেবেন এন্ড ইনকগনিটো মোডে গিয়ে দেখবেন আপনার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। সো এইটা হচ্ছে আপনাদের ম্যানুয়ালি কোড বসানো। আমি আবার যদি প্রথম থেকেই বলি, সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারের ভেতরে ঢুকবেন, ফাইল ম্যানেজারে ঢুকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভেতরে ঢুকবেন, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভেতরে ঢুকে .htxs নামে একটা ফোল্ডার পাবেন। ফাইল ম্যানেজারের ভেতরে ঢুকে আপনার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভেতরে ঢুকে .htxs নামে একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারের ভেতরে এই কোডগুলো প্রথম থেকে আপনার কত নাম্বার কোডগুলো, এই 7 নাম্বার পর্যন্ত যতগুলো কোড আছে এতগুলো কোড এক এক করে আপনি কোড বসাবেন। এক এক করে কোড বসায় সেভ চেঞ্জেস দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা, এবং ঠিক থাকলে তো ভালো, না ঠিক থাকলে আপনি চ্যাটজিপিটি কে দিয়েও লেখাতে পারেন অথবা এই কোডটাও নাও ইউজ করতে পারেন এরকম। দেন 8 নম্বরের বেলায় আমরা ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে ঢুকবো। ডাব্লিউপি কন্টেন্ট, এইখানে ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে ঢুকে আমরা .htxs নামে একটা ফাইল করব। ফাইল করে আমরা এই কোডটা অথবা এই কোডটা বসাবো, বসানোর পরে সেভ চেঞ্জেস দেব। দেন আমরা ডাব্লিউপি কন্টেন্টের ভেতরে আমরা আপলোড নামে একটা ফোল্ডার আছে, এই তো এখানে আপলোডের ভেতরে ঢুকবো। আপলোডের ভেতরে ঢুকে .htxs নামে একটা ফাইল করব। ফাইল করে সেইখানে আমরা এই কোডটা বসাবো, এই কোডটা অথবা এই কোডটা বসাবো যেটা আমার ওয়েবসাইটের সাথে ম্যাচ করেন। দেন সেভ চেঞ্জেস দেবো। দেওয়ার পরে হয়ে গেল আমার ম্যানুয়ালি হয়ে গেল। যেই কোডটার জন্য আপনার ওয়েবসাইটটা ক্র্যাশ করবে সেই কোডটা আপনি ফালাই দিবেন, হয় চ্যাটজিপিটি দিয়ে লেখাবেন অথবা আপনি ওই কোডটা ইউজ করার দরকার নেই, এরকম আমি বলে দিলাম। সো এক এক করে ইউজ করবেন। সো আমরা এইভাবে ম্যানুয়ালি করে থাকি। এই ম্যানুয়ালি ভাবে আপনি যদি রাখেন আপনার ওয়েবসাইট 100% আপনার সিকিউর থাকবে। তারপরেও আপনি একটা প্লাগইন ইনস্টল দিবেন, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হতে পারে বা অল ইন ওয়ান ডাব্লিউপি হতে পারে। সেখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দিবেন এন্ড চেঞ্জ করে দিবেন, লগইন ইউআরএলটা চেঞ্জ করে দিবেন, ব্যাস আপনার ওয়েবসাইট সিকিউর। এখন আপনি যদি ওয়েবসাইটে মনে করেন 1 মাস 2 মাসও না ঢোকেন, তা আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকবে। তবে তার মানে এই না যে আপনি ওয়েবসাইটে প্রবেশই করবেন না, প্রবেশ না করে আপনি দেখবেনই না, যে আপনার কন্টিনিউয়াসলি কিন্তু আপনার প্লাগইন গুলো আপডেট থাকতে হবে। প্লাগইন গুলো, এলিমেন্টর, থিমস ফাইল গুলো, এগুলো কিন্তু আপডেট থাকতে হবে। আপডেট না থাকলে কিন্তু ঝামেলা। হ্যাঁ, আপনি যতগুলো করছেন এর মাধ্যমে যদি কিছু মাস, 1 মাসও যদি আপডেট না থাকে তাও সমস্যা নেই, কিন্তু আপনি চেষ্টা করুন অবশ্যই আপডেট রাখার জন্য। সো আমাদের ওয়ার্ডপ্রেসের যে সিকিউরিটি জন্য আমি যতগুলো দিছি আমি যতগুলো ভিডিও দিছি, টোটাল সম্ভবত 8টা থেকে 9টার মতো ভিডিও দিছি। 9টার মধ্যে 9টাই ফলো করবেন আপনি। আসলে আপনি আমি তো ফার্স্টে দেখাইছি, এক এক করে দেখাইছি। দেন আপনি কি একটা প্লাগইন ধরাই দিছি, যে 3টা 4টা প্লাগইন ধরাই দিছি, যে এই প্লাগইনের মধ্যে যে কোনো একটা প্লাগইন আপনি ইউজ করবেন। সো ওই প্লাগইনের ভিতরে যে কোনো একটা প্লাগইন ইউজ করবেন, তাহলে আপনার মোটামুটি সিকিউরিটি হয়ে গেল, যে উপরের গুলা হয়, এন্ড দেন এই কোডটা ইউজ করবেন, তাহলেই হয়। হ্যাঁ, তো আজকের মতো এখানেই আসলাম।